প্রতি শুক্রবার রাত ঠিক 9টায় গল্পে ও রোমাঞ্চে ভরে উঠবে আমাদের এই চ্যানেল রোমাঞ্চ আর রহস্য। সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন। আমি রিয়া রোজকার মতোই শুরু করছি আজকের গল্পটি। শ্রীয়ের কাহিনী, মৃত্যুযোগের 9 দিন। কি গা, তুমি ফিরে এলে যে, যাবেনি শহুরে? বলে উঠল শর্মিলা। কিছু উত্তর এলো না। দরজা ধড়াস করে খুলে ঘরে ঢুকলো উদয়। ঘরে ঢুকে নিঃশব্দে বিছানার কম্বলে ঢুকে পড়ল। ভোর তখন 4টে। পৌষ মাসের কনকনে ঠান্ডায় তখনও অন্ধকার চারিদিকে। শর্মিলা তখন রান্না করে রাখা সমস্ত গুছিয়ে নিয়ে রাখছিল। রোজকার মতো সে আজও রাত 2:30টার সময় উঠে তড়ি ঘড়ি রান্না করে খাইয়ে পাঠিয়েছিল উদয়কে। উদয় রোজ ভোর 4:30 ট্রেনে শহরে যায় সবজি নিয়ে বিক্রি করতে। এটাই তাদের জীবিকা। নিঃসন্তান দম্পতি, নিজেদের বাগানের সবজি বিক্রি করে গ্রামের হাটে এবং সেই একইভাবে রোজ তারা দিন যাপন করে। কিন্তু উদয় যবে থেকে শহরে সবজি বিক্রি করছে তাতে ভালো লাভ হয়। বাকি সবজিগুলো শর্মিলা গ্রামের হাটে বিক্রি করে আসে, যা লাভ হয় তাতেই চলে যায়। আজও তার অন্যথা হয়নি একটুও। উদয় সবজির বোঝা নিয়ে ভোর রাতেই বেরিয়েছিল। তাদের বাড়ি থেকে স্টেশনে যাওয়ার পথ প্রায় 8 ঘন্টা। শর্মিলা ভাবতে লাগলো, তাহলে সবজির বোঝাটা উদয় ঘরের বাইরে রেখে এলো হয়তো। ঠান্ডায় তার আজ যেতে মন করছে না। যাই হোক, সে গিয়ে না হয় সকালের দিকে গ্রামে হাটেই সবজিগুলো বিক্রি করে আসবে। এটা ভেবে সে সবজির বোঝাটা বাইরে থেকে ঘরে এনে রাখার জন্য দরজার বাইরে বের হলো। অমনি ঘরের ভেতর থেকে চিৎকার করে উদয়ের গলা শোনা গেল। বাজারি মহিলা, বাইরে নাগর ধরতে চললি বুঝি? সবজি করে পাগল হয়ে উঠেছে, বলি ঘরে এসে আমার সেবা কর আগে। শর্মিলা যেন অবাক হয়ে গেল। আজ 15 বছর সে সংসার করছে, কোনো দিন তার স্বামী তার সঙ্গে উঁচু গলায় একটা কথাও বলেনি। তার থেকে বড় কথা, এত বাজে ভাষায় কোনো দিন তার স্বামী বলে না কথা। তবে কি হলো আজ? সে তড়িঘড়ি ঘরে ঢুকে বিছানার পাশে গিয়ে বসল। বলি, তোমার কি হয়েছে গো? শরীরটা খারাপ করলো নাকি? তারপর সে ধীরে ধীরে তার হাতটা কম্বলের মধ্যে ঢুকিয়ে দেখতে গেল, জ্বর এলো নাকি। শর্মিলার হাতটা যখন উদয়ের গায়ে ঠেকলো, সে অনুভব করলো উদয়ের শরীরটা অদ্ভুত রকমের ঠান্ডা। সে ভাবল বাইরে থেকে এসেছে, তাই হয়তো ঠান্ডা। হঠাৎই একটা হ্যাচকা টান দিয়ে শর্মিলাকে টেনে নিল উদয়। শর্মিলা কিছুতেই নিজেকে ছাড়াতে পারল না। একটা দানবিক শক্তি যেন ভর করেছে উদয়ের ওপর। সমস্ত শরীরটাকে যেন এলোপাথারিভাবে হিংস্রতার সঙ্গে টেনে নিয়ে তুলছে। শর্মিলার 15 বছরের এই বিবাহিত জীবনে তার আর এইসবের রুচি বলতে কিছু নেই। আর তার স্বামীও গত কয়েক বছরে এসব থেকে নিজেকে সামলে সংসার সামলাতেই ব্যস্ত। সুতরাং নিজেদের শারীরিক চাহিদা তাদের বহুকাল পূর্বে মিটে গিয়েছে। ভাবে প্রায় 8 ঘন্টা হিংস্র পশুর মতো নির্যাতনের পর শর্মিলাকে ছাড়ল। এবার শর্মিলা অবসন্ন হয়ে জ্ঞান হারালো। সকাল হয়ে রৌদ্র জল করছে। দরজা হাট করে খোলা। ভিতরে শর্মিলা অর্ধনগ্ন অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সকাল গড়িয়ে যখন সূর্য মাথার ওপরে চড়েছে, তখন উদয় শহর থেকে ফিরে বাড়িতে ঢুকল। বাড়ি ঢুকেই রোজকার মতোই সে ঘরের বাইরে থেকে বার কয়েক ডাকলো, বউ, ও বউ, দেখ আমি ফিরেছি। বউ, কই গেলি? এদিকে আয়। কিন্তু বউ এলো না। বউ এলো না দেখে সে ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলো। ঘরে ঢুকেই সে ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলো।
সে কিছু বুঝতেই পারলো না। প্রথমে ভাবলো বউ মরে গেছে। সে কষ্টে দুঃখে চেঁচিয়ে ডাকতে লাগলো, বউ তোর কি হলো রে, এ কি হলো? চেঁচামেচি শুনে পাশের বাড়ি থেকে মহিলারা এলো, এসে বলল, কাকা কি হয়েছে? যখন তারা শর্মিলাকে দেখলো তখন বলল, কাকা তুমি বাইরে যাও, আমরা দেখছি। পাড়ার মহিলা টিয়া, ও সব কাজে সবার আগে এগিয়ে যায়। প্রচণ্ড সাহস ও ঠোঁটকাটা বলে গ্রামের সবাই ওকে জানে। কিছুক্ষণ পর টিয়া এসে বলল, কাকা কাকি মরেনি গো, জ্ঞান হারিয়েছে, তুমি বরং ডাক্তার ডেকে আনো গে। উদয় ছুটল ডাক্তার আনতে। এদিকে গ্রামের এক একজন এক এক রকম বলতে শুরু করেছে। কেউ বলছে এই রকম বয়সে পাড়ায় ঢুকে কারা এমন করেছে কে জানে, এইভাবে চললে তো গ্রামে মেয়ে বউদের ঘরের ভিতর থেকেও ভয় আছে, এর জন্য একটা ব্যবস্থা নিতে হবে। আবার কেউ কেউ বলল, এত বয়স হয়েছে তবু বুড়ির রস কমেনি, স্বামী বাড়ি না থাকায় ঘরে লোক ঢুকিয়েছে, দেখে তো মনে হয় লক্ষ্মীমন্ত, কিন্তু ভিতরে শয়তানি। টিয়া ঘরটা গুছিয়ে শর্মিলার পোশাক ঠিক করে দিতেই উদয় ডাক্তার নিয়ে ঘরে প্রবেশ করল। ডাক্তার ঔষধপত্র দিয়ে চলে গেল। প্রায় 10 মিনিট পর শর্মিলার জ্ঞান ফিরল। কোনো রকমে উঠে বসে যখন সে উদয়কে দেখল, সে চেঁচিয়ে বলে উঠল, এই লোকটা আমাকে মেরে ফেললে গো, এই লোকটা। পাড়ার লোকেরা বলা বলি করতে লাগলো, ও কখন কার উপর দোষ চাপাতে হবে তাও বুড়ি ভালোই জানে। সবাই অবিশ্বাস করলেও গ্রামের একজনই এইসব বিশ্বাস করল না, সে হলো টিয়া। টিয়া তো তার কাকিকে খুব ভালো করে জানে এবং চেনে। আর যাই হোক, তার কাকি জলের মতোই স্বচ্ছ। কিন্তু উদয়ের মনের মধ্যে নানা রকম টানাপোড়েন চলতে লাগলো। সে ভাবতেই পারছে না তার এমন লক্ষ্মীমন্ত শান্ত বউ এটা কি করেছে। তিনকুলে এই একটা মাত্র বউ ছাড়া তার আর কেউ নেই। বউ কখনো তার অবাধ্য হয় না, সংসারে জান প্রাণ দিয়ে এসেছে বিগত 15 বছরে। তার সম্পর্কে কোনোরূপ খারাপ ধারণা তার আসছেই না, তবুও এখন তার কারণে আজ পাড়ার লোকের কাছে সম্মান নষ্ট হচ্ছে। সুতরাং এই ভুল সম্পূর্ণ শর্মিলার কারণেই, এটা ক্ষমার অযোগ্য। এইসব ভাবতে ভাবতে সে বাড়ি থেকে চলে গেল। পাড়ার লোকও নানা কুকথা বলতে বলতে চলে গেল। শর্মিলা একা ঘরে শুয়ে ভাবতে লাগলো কি হলো তার সাথে। প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় তার শরীরে আর কোনো শক্তিই নেই। সে একা একা ভাবতে লাগলো, উদয় কোথায় গেল? সে কি তাকে তবে ভুল বুঝল? নানা রকম ভাবনায় অস্থির শর্মিলা ঠিক সেই মুহূর্তে টিয়া এসে বলল, কাকি কি হয়েছে বলো তো পুরোটা। টিয়াকে শর্মিলা সম্পূর্ণ ঘটনাটা বলল। টিয়া বলল, কাকি তোমার মনে আছে এই গ্রামের 200 বছর পূর্বের ওই পাষণ্ড জমিদারের কথা, যে গ্রামের মা বোনেদের ধর্ষণের জন্য গ্রামের মানুষ তাকে এখন যে জলা তার মাঝে জ্যান্ত কবর দিয়েছে? তারপর থেকেই ওই জলার ধারে যারাই অমাবস্যার দিন সন্ধেবেলায় যেত তাদেরই রাত্রে ধর্ষিত হতে হতো, আর 9 দিন পর তারা মারা যেত। তোমার মনে আছে কাকি? শর্মিলা বলল, হ্যাঁ মনে তো আছে, কিন্তু তা তো প্রায় 200 বছর আগে হতো, এখন কি আর সেসব আছে? টিয়া বলল, জানি নে কাকি, তবে তুমি একটুখানি মনে করে বলো তো কাকি, তুমি কি কাল জলার ধারে গিয়েছিলে সন্ধেবেলায় কোনো কারণে? শোনো কাকি, কাল কিন্তু অমাবস্যা ছিল। শর্মিলা বলল, ওই জলার ধার দিয়ে যখন দুপুরে যাচ্ছিলাম রে বাজারে, দেখলাম অনেক হিংচে হয়েছে। সতেজ টাটকা হিংচে শাক শহুরের বাজারে ভালো দাম পাবে তোর কাকা, তাই সন্ধেবেলা ঘরে ফেরার পথে কটা হিংচে তুলে আনলাম কোচ ভর্তি করে।
শর্মিলা ফ্যাল ফ্যাল করে টিয়া দিকে তাকালো। টিয়াও এক দৃষ্টে শর্মিলার দিকে তাকিয়ে বলল, কাকি তুমি এ কী করলে? তুমি তো আর বাঁচবে নি গো কাকি, 9 দিন পর মরবে গো কাকি, মরবে। ঠিক আছে, তুমি চিন্তা করে নি গো, আমি দেখছি কি করা যায়। এই বলে টিয়া উঠে গেল। রাস্তায় যেতে যেতে হঠাৎই তার উদয়ের সঙ্গে দেখা হলো। উদয়কে টিয়া সব বলল, শর্মিলা কাকির কী হয়েছে আর কাকিকে বাঁচাতে হবে, তাই জলার ধারের পুরনো কালী মন্দিরের বুড়ো পণ্ডিতকে জানাতে হবে। তিনি কিছু বিধান দেবেন, তিনি কাকিকে বাঁচাতে পারবেন। তাই শর্মিলা উদয়কে বারবার বলতে লাগলো, কাকা তুমি যাও, পুরুত ঠাকুরকে কাকির ব্যাপারটা বলো আর কিছু বিধান নিয়ে এসো, কাকিকে বাঁচাতেই হবে কাকা। সেই মুহূর্তে উদয়ের আকাশে যেন এলো পাথারি ঝড় উঠল। শর্মিলার সম্বন্ধে নানা কুকথা ভাবলেও শর্মিলা যে নির্দোষ এবং সে যে মারা যাবে এ কথা যেন উদয়ের জীবনে বাঁচার ইচ্ছাটাকেও নষ্ট করে দিল। সে দ্রুত পায়ে ছুটল জলার ধারের পুরনো কালীবাড়ির উদ্দেশ্যে। তখন সত্য সূর্য ডুবেছে। এইদিকে কেউ আসে না। এলোপাথারি রাস্তা, দূর দূরান্তে শুধু মাঠ আর মাঠ, মাঝখানে কয়েকটা ঝোপঝাড়। একাকী যখন জলার ধারে পৌঁছালে তো যেন মুহূর্তে সব নিশ্চুপ, চারিদিক গাটা যেন তার ভার ভার হয়ে এলো। তাও উদয় সাহসে ভর করে এগিয়ে চলল। শর্মিলাকে যে বাঁচাতেই হবে। কিছু দূর যেতেই সে দেখল একজন পুরোহিতের মতো এদিকেই আসছে। কিছুটা সামনে এলে সে দেখল কালী মন্দিরের পুরোহিতই তো। সে বলে উঠল, বাবা আপনি আমাদের কালী মন্দিরের পুরোহিত মশাই না? উনি বললেন, কে গা? হ্যাঁ আমি কালী মন্দিরের পুরোহিত বটে, তা তুমি? ও এ তো আমাদের উদয়, তুমিই তো সেই আমাদের কাঁচামাল বিক্রি করো না? হ্যাঁ আপনি আমাকে চেনেন? পুরোহিত বলল, হ্যাঁ হ্যাঁ চিনব না আবার। যাই হোক, এবার উদয়ের গা ভার ভারটা যেন কমে গেল। সে বলল, আমি আপনার কাছে যাচ্ছিলাম পুরুত ঠাকুর। পুরুত ঠাকুর বললে, কিন্তু আমি তো একটা কাজে বেরোচ্ছিলেম। কিন্তু তুমি যাচ্ছিলে কেন? উদয় বলল, আমার বড় বিপদ পুরুত ঠাকুর। আচ্ছা চলো কোথাও বসি, বয়স হয়েছে তো, দাঁড়িয়ে থাকতে পারছি না বেশিক্ষণ। পুরুত ঠাকুর বলল। উদয় বলল, চলেন ওই চলেন তবে। পুরুত ঠাকুর ওই শ্যাওড়া গাছের নিচে এসে বসল। উদয় বলল, সম্পূর্ণ ঘটনাটা পুরুত ঠাকুরকে শোনালো। পুরুত ঠাকুর সবটা শুনে বলল, তোর বউয়ের কি দরকার ছিল রে ভোর সন্ধেবেলায় জলার ধারে আসার? উদয় বলল, কি করব ঠাকুর, ভুল করে ফেলেছে, না বুঝে এবার আপনি যে করেই হোক একটা বিধান দেন, ওরে বাঁচান। পুরুত ঠাকুর বলল, কিন্তু এই 9 দিন তো খুব ভয়ানক দিন, এই 9 দিন ওরে চোখে চোখে রাখা দরকার। আজ পর্যন্ত তো শুনিনি যে এই 9 দিন পরে কেউ বেঁচে থাকে। তাহলে আমারে তোদের বাড়ি গিয়েই থাকতে হবে, বুঝলি? কিন্তু আমি তো যেতে পারবো না। উদয় বলল, চলুন না বাবা, আপনি থাকলে আমার বউটা বেঁচে যাবে, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি যা বলবেন তাই হবে। পুরুত ঠাকুর বলল, আমার একটা শর্ত আছে, আমি যেহেতু আলাদা খাই তো আমিই রান্না করব, আমার রান্নার জোগাড় করে দিতে হবে, আর আমার রান্না এই কদিন তোদেরও খেতে হবে। তাছাড়া আমার জন্য একটা আলাদা ঘর দিতে হবে। উদয় বলল, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে ঠাকুর। তারপর উদয় পুরুতকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরতে লাগলো। এলোপাথারি পথ, সে বারবার হোঁচট খেতে লাগলো, হাঁপাতে লাগলো, কিন্তু সে দেখল এত বয়স সত্ত্বেও পুরুত ঠাকুর নিঃশব্দে হেঁটে চলেছে স্বাভাবিকভাবে। উদয় ভাবল, হয়তো পুরুত ঠাকুর সবসময় এই পথে যাতায়াত করে,
তাই এই পথ তার বড় চেনা, তাই তার কোনো অসুবিধা হচ্ছে না। বাড়ির কাছাকাছি আসতেই পথে সে টিয়াকে দেখল। টিয়া বলল, কাকা, পুরুত ঠাকুরের কাছে গিয়েছিলে? উদয় বলল, হ্যাঁ, পুরুত ঠাকুর বলেছে তাদের বাড়িতে এসে থাকবে। টিয়া বলল, ঠিক আছে, বলে সে চলে গেল। কিন্তু সে পুরুত ঠাকুরের সাথে কোনো কথাই বলল না। এমন মনে হলো যেন পুরুত ঠাকুরকে সে খেয়ালই করেনি, আর না হলে অন্ধকারে সে দেখেনি। তা না হলে টিয়ার মতো মেয়ে পুরুত ঠাকুরের সঙ্গে কথা বলেই যেত। যাই হোক, বাড়ি ফিরে সে শর্মিলার কাছে গেল। শর্মিলা সারাদিন পর তার স্বামীকে দেখে হাপুস নয়নে কেঁদে ভাসালো। সারাদিনের একাকিত্ব, পাড়ার লোকেদের কটু কথা আর তার স্বামীর অভিমানে বাড়ি না আসা যেন তার ভেতরে একরাশ ভয় আর লজ্জার ঝড় তুলেছিল। এবার উদয়কে দেখে বলল, তুমি এতক্ষণে ফিরে এলে? উদয় বলল, বউ দেখ, কাকে নিয়ে এসেছি, কালী মন্দিরের পুরুত ঠাকুর। তোকে সারিয়ে তুলবে, এই 9 দিন আমাদের বাড়িতেই থাকবে। তুই মরবি নে রে বউ, মরবি নে, আমি তোকে মরতে দেব না। আমাদের সঙ্গে পুরুত ঠাকুর থাকবে, আমাদের সঙ্গেই খাবেন, তবে উনি নিজে রান্না করবেন, আর আমাদেরও রান্না করতে হবে না। উনি রান্না করে দেবেন আমাদের খেতে, এটাই নিয়ম, বুঝলি রে? বুঝলাম, তবে উনি এত বয়স্ক মানুষ, উনি রান্না করবেন আর আমরা খাবো? হ্যাঁ গা, বলি একটা বামুনের মেয়ে জোগাড় করলে হতো নি, সে রান্না করে দিত। হ্যাঁ, দেখি সকাল হলে পুরুত ঠাকুর কি বলে। এবারে উদয় নিম গাছের তলায় একটা চালাঘর করলো, বাঁশ পুতলো, খড় বিছালো, খড়ের চাল এবং চারিদিকে খড়ের দেওয়াল। পাড়ার সকলে দেখল রাতের বেলা খুটখাট আওয়াজ, শব্দ। সকালে উঠে তারা যখন দেখল নিম গাছতলায় একটা চালাঘর তৈরি হয়েছে, সবাই বলা বলি করতে লাগলো, হয়তো উদয় তার বউয়ের এই কাণ্ড কারখানায় অতি কষ্ট পেয়ে আলাদা থাকার জন্য ওই ঘরটা তৈরি করেছে। পুরুত ঠাকুর সত্যি রহস্যময়। পুরুত ঠাকুর কি সত্যি শর্মিলাকে বাঁচাতে পারবে, নাকি 9 দিন পর শর্মিলার মৃত্যু হবে? এই পুরুত ঠাকুর কি সত্যিকারের পুরুত ঠাকুর, নাকি কোনো অজ্ঞাত পরিচয়ের আত্মা? জানতে হলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেল রোমাঞ্চ ও রহস্যতে চোখ রাখতে হবে। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। পরের অংশটি দেখার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চ আর রহস্যতে চোখ রাখুন।